আমাদের সামার ভ্যাকেশনের ছুটিতে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি জাপানের কোচি প্রিফেকচারে। আর আজকে আমরা এসেছি কাতসুরাহামা সি বিচ দেখতে। এই কাতসুরাহামা সি বিচটা হচ্ছে কোচি প্রিফেকচারের অন্যতম একটা বিখ্যাত সিনিক স্পট। সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা যখন পৌঁছেছি প্রায় তখন বিকেল হয়ে গেছে। আজকে রাতেই আবার আমাদের দেখতে যাওয়ার প্ল্যান আছে কোচির বিখ্যাত ডান্স ফেস্টিভ্যাল, যেটাকে বলা হয় ইয়োসাকোই ফেস্টিভ্যাল। এই জন্য আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমাদের হাতে ছিল মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের এই পুরো প্লেসটা ঘুরে দেখতে হবে। কাতসুরাহামা সি বিচটা দেখতে অনেকটা ধনুক আকৃতির। এখানে আছে হোয়াইট স্যান্ড আর সেই সাথে পাইন ট্রি, নীল একটা সমুদ্র সাথে হোয়াইট স্যান্ড আর সেই সাথে সবুজ পাইন ট্রি, সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ভিউ। সকাল থেকে সারাটা দিন প্রচন্ড গরম লাগলেও কিন্তু এই সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে সমুদ্রের ঠান্ডা বাতাসে শরীর মন সব একদম ঠান্ডা হয়ে গেল। প্যাসিফিক ওশেনের এমন উড়াধুরা ঢেউয়ের কারণে এই বিচে কিন্তু সাঁতার কাটা নিষিদ্ধ, কিন্তু সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সৈকত ধরে হেঁটে বেড়াতেও কিন্তু বেশ ভালো লাগে। রিওগো নামের এই সেতুটা পার হয়ে খাড়া ও সরু পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাহলে একদম চূড়ায় আপনি দেখতে পারবেন একটা ছোট্ট শ্রাইন। কথিত আছে এখানে সমুদ্রের ড্রাগন দেবতার পূজা করা হয়, তাই সমুদ্রযাত্রা নিরাপদ হওয়া এবং প্রচুর মাছ পাওয়ার জন্যই এখানে সবাই প্রার্থনা করতে আসে। আর কাতসুরাহামা সি বিচ লিখে আপনি যখন গুগলে সার্চ দিবেন আপনাকে এই সুন্দর ছোট্ট শ্রাইনটার ছবি দেখাবে। কাতসুরাহামা সমুদ্র সৈকতের এই বিচটা কিন্তু দীর্ঘকাল ধরে চাঁদ দেখার জন্য একটা বিখ্যাত জায়গা হিসেবে পরিচিত। জীবনে যতবারই আপনি সমুদ্রের সামনে আসেন না কেন, যখনই সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন তখনই সমুদ্রের বিশালতার কাছে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হবে। প্রবল বেগে এগিয়ে আসা বিশাল বিশাল এক একটা ঢেউ সমুদ্রের সৈকতে আছড়ে পড়ে আবার শান্ত হয়ে ফিরে। যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না, তাই অল্প একটু সময় এখানে সমুদ্র দেখে আমরা নিচে নেমে গেলাম। কাতসুরাহামা সি বিচের অন্যতম একটা অ্যাট্রাকশন হচ্ছে এখানে একটি ব্রোঞ্জ স্ট্যাচু আছে মিস্টার রিওমা সাকামোতো। রিওমা সাকামোতো সান ছিল এদো পিরিয়ডের শেষ ভাগের একজন হিরো। উনি খুব পপুলার একজন মানুষ ছিলেন এবং ওনার স্ট্যাচুটা দেখার জন্য হলেও সবাই একবার কাতসুরাহামা সি বিচে আসেন। এখানকার বিচটা 24 আওয়ার্সই ওপেন, আপনি যে কোনো সময় আসতে পারেন। তবে এখানে একটা অ্যাকোরিয়াম আছে যেটার নাম হচ্ছে কাতসুরাহামা অ্যাকোরিয়াম। সেখানে আসতে হলে আপনাকে 9টা থেকে 5টার ভিতরে আসতে হবে। এটার প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 1600 ইয়েন আর বাচ্চাদের জন্য 600 ইয়েন। বিচের শ্রাইনটা ছিল এক প্রান্তে আর অপর প্রান্তে হচ্ছে রিওমা সাকামোতো সানের সেই ব্রঞ্জের স্ট্যাচুটা। সমুদ্রের তীর ঘেঁষে বেশ খানিকটা হাঁটার পরে এখানে এসে দেখি যে সে বিশাল এক সিঁড়ি, মানে সিঁড়ি আর শেষ হয় না, অনেকখানি মনে হয় সিঁড়ি বেয়ে ওঠার পরে ফাইনালি এই যে আমাদের পিছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রিওমা সাকামোতো সানের স্ট্যাচুটা। আমাদের পিছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটা হচ্ছে সাকামোতো রিওমা নামের একজন ভদ্রলোকের। ওনার একটা হিস্ট্রি শুনলাম যেটা লোকাল ভাইদের কাছ থেকে, যে আগে নাকি জাপানের এক কেনে মানুষ অন্য কেনে যাওয়া আসা ছিল না আর কি। এক কেনে মানুষ আরেক জায়গায় যেতে পারতো না, এক জেলার মানুষ আরেক জায়গায় যেতে পারতো না। তো উনি হচ্ছে সেই মানুষ যিনি হচ্ছে এই ব্যারিয়ারটা ভাঙে এবং সব কেনের মানুষ সব জায়গায় যে চলাচল করতে পারে, এটা ওনার দ্বারাই হচ্ছে প্রথমে এটা শুরু হয়। উনি সেই প্রথাটা চালু করে। এই কারণে কোচিতে উনি বেশ বিখ্যাত একজন মানুষ। কোচির আপনি যেই জায়গায় যাবেন সেখানেই আপনি এই সাকামোতো রিওমা সানের ম্যাগনেট বলেন বা সব কিছুতেই ওনার নাম আছে। ইনফ্যাক্ট আজকে আমরা একটা ফেস্টিভ্যালে যাব, ডান্স ফেস্টিভ্যাল আর কি, যেটা কোচি স্পেশাল, খুবই ফেমাস একটা ফেস্টিভ্যাল। ওইখানে নাকি প্রত্যেকটা গানের সাথে হচ্ছে ওনার নাম চলে আসে। তো উনি খুবই বিখ্যাত একজন মানুষ, কোচির ইনফ্যাক্ট জাপানেরই। তো এই হচ্ছে তার স্ট্যাচুটা, সাকামোতো রিওমা সান। যদিও কাতসুরাহামা পার্কের নিজস্ব পার্কিং আছে, বাট আমরা কিন্তু এখানে পার্কিং পাই নাই, প্রচন্ড বিজি ছিল। আর এটার একটু দূরেই আপনি আরো পার্কিং পাবেন কিছু প্রাইভেট, আমরা সেখানে আমাদের গাড়িটা পার্ক করেছিলাম। তবে এখানে কিন্তু বাস দিয়েও আসা যাওয়া করা যায়। যাওয়ার পথে এখানকার ছোট্ট একটা সুভিনিয়ার শপ থেকে বাচ্চারা খাবে আইসক্রিম, তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। আর সেই সাথে যে কোনো একটা জায়গায় গেলেই ওই জায়গার একটা টোকেন অফ লাভ হিসেবে আমরা একটা ম্যাগনেট কালেক্ট করার ট্রাই করি। যদিও সব জায়গায় পাওয়া যায় না, বাট এখানে কোচির অনেকগুলো কালেকশন ছিল। কোচি ক্যাসেলের, তারপরে কোচির এই যে আমরা ডান্স ফেস্টিভ্যালটা দেখবো সেটার 2টা ম্যাগনেট খুব পছন্দ হয়েছে, আমরা ওই 2টা ম্যাগনেটে নিয়েছি। সেই সকাল 8টার সময় আমরা বাসা থেকে বের হয়েছে আর এখন অলমোস্ট 5:30। আমরা মোটামুটি সবাই টায়ার্ড, বাট তারপর আমরা অনেক এক্সাইটেড। এখন আমরা এসেছি ইয়োসাকোই ফেস্টিভ্যাল দেখতে, জাপানের যে 10টা বড় ফেস্টিভ্যাল তার ভিতরে অন্যতম। কোচির মানুষজনের গ্রীষ্মকালীন বিনোদনের অংশ হিসেবে প্রায় 60 বছরের বেশি সময় ধরে এই উৎসবটা পালিত হয়ে আসছে। মজার ব্যাপার হচ্ছে এই ফেস্টিভ্যালে কিন্তু ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করতে পারবে।
কোচি শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় এই ফেস্টিভ্যালটা হতে থাকে। মানে এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, ওনারা ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তায় এরকম ডান্স পারফরমেন্স করতে থাকে। প্রায় 140টা গ্রুপ ছিল এই বছর এবং এক একটা গ্রুপের মানুষ কি পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের সাথে এখানে জিয়া ভাই, মুন্নাপো, ওনারা সবাই ছিলেন। আর ওনারা যেহেতু এখানকার স্থানীয়, ওনারা জানেন যে কোন জায়গাটায় দাঁড়ালে আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রামটা দেখতে পারবো। আমরা ঠিক সেই লোকেশনে চলে আসছি। আর এইখানে দেখেন রাস্তার দুই পাশে মানুষ একেবারে বসে পড়ছে, বসে বসে হচ্ছে এই পুরো প্রোগ্রামটা এনজয় করবে। এই ফেস্টিভ্যালটা এত বেশি এনার্জেটিক আর পাওয়ারফুল যে কান্ট্রির বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধুমাত্র এই ফেস্টিভ্যালটা দেখার জন্য কোচিতে আসে এই সময়। আমি খালি ভাবছিলাম যে আমরা কিছুই করছি না, জাস্ট দাঁড়ায় থেকে প্রোগ্রাম দেখছি, তাই আমরা গরমে শেষ। আর ওরা যারা ডান্স করছে কন্টিনিউয়াসলি, আর সেই সাথে প্রচণ্ড পরিমাণে গরমে এরকম মোটা কাপড় পরে আছে, ওদের না জানি কত গরম লাগছে। আমার সামনে যেই আসছিল তাকে আমি বাতাস করছিলাম, ওরা আবার সুন্দর করে হেসে থ্যাংক ইউ দিচ্ছিল। এই ইয়োসাকোই ফেস্টিভ্যালটা শুরু হয় কোচিতে, কিন্তু এরপরে কিন্তু এর পপুলারিটির কারণে জাপানের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে। ইনফ্যাক্ট আমাদের টোকিওতেও কিন্তু অক্টোবরের দিকে একটা ইয়োসাকোই ফেস্টিভ্যাল। এই ডান্সের জন্য যে গানগুলো সিলেক্ট করা হয় সেগুলো বেশ পাওয়ারফুল হয় এবং এত জোরে জোরে গানগুলো বাজে যে আপনি পাশে বসে কি বলছেন আপনার পাশের মানুষটা আপনার কণ্ঠ শুনতে পারবে না। সত্যি বলতে এত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। আমি জানি না যে ক্যামেরায় আপনাদের কাছে কেমন লাগছে। ওনাদের কস্টিউম, সবার সিনক্রোনাইজেশন, সবার এনার্জি সবকিছু মিলে খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। এখানে যাওয়ার পরে প্রথমে কিন্তু আমরা সাফানের বাবাকে হারায় ফেলছিলাম। সে আমার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে করতে কোন দিকে চলে গেছিল, সে আমাদেরকে খুঁজে পায় না। আর যেহেতু আমার মোবাইল ছিল তার হাতে, তাকে আমরা খুঁজে পাই না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তাকে পাওয়া গেছে। আর আমরা এখানে সবাই লাইন দিয়ে বসেই ছিলাম। এই ডান্সগুলোর স্টাইল ছিল একদম ট্র্যাডিশনাল জাপানিসের সাথে একটু মডার্ন টাচ। এখন যে গ্রুপটা যাচ্ছে আমাদের পিছনে, এটা হচ্ছে একটা আফ্রিকান গ্রুপ। যদিও এখানে মেন লিড যারা করছিলেন তারা খুব সম্ভবত আফ্রিকান, আর যারা ডান্স করছিলেন ম্যাক্সিমাম হচ্ছে জাপানিজ। ওদেরকে এত সুন্দর গানে তারা তারা নাচতে দেখে আমারও মনে হচ্ছিল যে আমি ওদের সাথে যে একটু নেচে আসি। আমরা যখন কোচিতে প্রথম আসি ওই দিনই আমরা দেখেছিলাম একটা ফায়ার ওয়ার্কস, আর ওই ফায়ার ওয়ার্কস দিয়েই মূলত এই যে উৎসবটা এটার স্টার্টিং। আর প্রতি বছর 9 থেকে 12ই আগস্ট পর্যন্ত এই উৎসবটি চলে। যদিও প্রোগ্রাম শেষ হয়নি, এই যে দেখেন ওনারা এখনো অপেক্ষা করছে, এখানে আর অনেক অনেক গ্রুপ পারফর্ম করবে, বাট আমাদের যেতে হবে। আর যাওয়ার পথে আমরা ভাবলাম যে আমরা একটু কোচি ক্যাসেলটা দেখে যাই। যদিও রাতের বেলা, আবার দূর থেকে খুব সুন্দর লাইটিং করার কারণে কোচি ক্যাসেলের মাথাটা দেখা যাচ্ছিল একদম ব্লু কালার। যদিও ক্যাসেলটার ভিতরে হয়তো বা খোলা ছিল, বাট আমরা ভিতরে যাইনি, আমরা দূর থেকে জাস্ট ক্যাসেলটা দেখেছি। আসলে আমাদের অত হাঁটার এনার্জি ছিল না। তারপরে আমরা আস্তে আস্তে বের হয়ে এখন বাসার দিকে রওনা দেবো। আর এখানে স্টেজে যে পারফর্ম করছিল ভাবলাম যে এটাও একটু দেখে যাই। এত ভালো লেগেছে আমাদের। আপনাদের যারা কোচির আশেপাশে থাকেন বা কখনো দেখেননি, অবশ্যই আগস্ট মাসের 9 থেকে 12 তারিখের ভিতরে এসে একবার এই প্রোগ্রামটা দেখে যেতে পারেন। আই মাস্ট সে যে আপনাদের খুবই ভালো লাগবে আর অনেক পজিটিভ একটা এনার্জি আপনি ফিল করবেন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।